নো বুর্জোয়া নো ডেমোক্রেসি। যেই সামাজিক ভিতের উপর নির্ভর করে গণতন্ত্র প্রসারিত হয়, গণতন্ত্র উজ্জীবিত হয়, সেই জিনিসটা আমাদের এখানে নাই। ম্যাচিউরড ভার্সন অফ ডেমোক্রেসি, যেটা ভেরি সিমিংলি আমাদের হয়তো একটা আর্জ আছে, আমাদের একটা কালেকটিভ উইশ আছে। আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে আমরা এটা অ্যাচিভ করতে পারছি না? দেশে ডেমোক্রেসি হওয়ার জন্য একটা ম্যাচিওর ক্যাপিটালিস্ট সোসাইটি দরকার। একটা শক্তির বিপরীতে আরেকটা শক্তি, সেটা ভায়োলেন্স করার জন্য নয়, ফোর্সেসগুলোকে ইভেন আপ করার জন্য। বাংলাদেশে সবই আছে, ভালো টিচার, এভরিথিং হ্যাজ এ কস্ট। কারা ইলেকশন করে? যাদের টাকা আছে তারা করে, যাদের টাকা নাই তারা তো ইলেকশন করতে পারে না। একটা নেশন বিল্ডার কখন হয়? দেয়ার আর মেনি ফ্র্যাগমেন্টস অফ দি নেশন, টুকরো টুকরো হয়ে আছে যেটা, সেটাকে আবার এক জায়গায় নিয়ে আসার একটা চেষ্টা করে। Assalamu alaikum everyone. Today, in one of the latest episodes of Reflections, we have a very esteemed guest. Our guest today is Professor Dr. Mahbubullah, who is renowned in Bangladesh to be one of the social and political intellectual, and at the same time an economist who has given this nation very, very clear and progressive concepts which were relevant 50 years back and which is still relevant now. He is the author of a book called Amar Jibon, Amar Struggle. এবং এই বইতে আমাদের নিউ জেনারেশনের জন্য অনেকগুলা আন্ডারলাইনিং প্রিন্সিপালস আছে, যেই বিষয়গুলো আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারি। টুডে উই আর ভেরি অনার্ড টু হ্যাভ আওয়ার স্যার অ্যামংস্ট আস। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং আস দ্য টাইম। থ্যাংক ইউ। একটি ইন্টারভিউতে অ্যাকচুয়ালি এই কথাটা বলেছিলেন, সেটার প্রেক্ষিতে আমাদের প্রশ্ন যে আমরা যদি বাংলাদেশের বা আমাদের এই রিজনের হিস্ট্রি দেখি, আমাদের একেবারে ব্রিটিশ এরা থেকে আমাদের ফাইট ফর ডেমোক্রেসি কিন্তু চালু আছে। সেই 1947-এ আমাদের ডেমোক্রেসির জন্য আমরা আওয়াজ উঠাই, আমাদের ফার্স্ট অ্যাসেম্বলি হয় 1954-এ, কিন্তু এই ফাইটটা আমাদের কন্টিনিউ হয়েই আছে। আমাদের দ্য ম্যাচিউরড ভার্সন অফ ডেমোক্রেসি, যেটা ভেরি সিমিংলি আমাদের হয়তো একটা আর্জ আছে, আমাদের একটা কালেকটিভ উইশ আছে, কিন্তু কোনো এক কারণে আমরা এটা অ্যাচিভ করতে হয়তো পারছি না। আমার প্রশ্ন আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে আমরা এটা অ্যাচিভ করতে পারছি না? এটা কি আমাদের পলিটিক্যাল কালচারাল প্রবলেম? এটা কি আমাদের ইনস্টিটিউশনগুলো ডেভেলপ হয়নি, বা অন্য কোনো রিজন আছে? আমি জিনিসটাকে একটু ভিন্নভাবে দেখি। আমি মনে করি প্রত্যেক সমাজেরই একটা বেসিক স্ট্রাকচার থাকে এবং তার উপরে একটা সুপার স্ট্রাকচার থাকে। বেসিক স্ট্রাকচারের মধ্যে হচ্ছে সেই সমাজের ফোর্সেস অফ প্রোডাকশন, টেকনোলজি, ইকোনমি, এইগুলো। আর সুপার স্ট্রাকচারের মধ্যে, যেটা উপরিকাঠামো বাংলায় বলি আমরা, সেখানে থাকে ধর্ম, শিল্প, সাহিত্য, মানুষের বিশ্বাস, আচার আচরণ, এবং এখন যে প্রশ্ন করছেন গণতন্ত্র, মানে শাসন ব্যবস্থা, এই সব জিনিসগুলো সুপার স্ট্রাকচারের ব্যাপার। এখন যদি কোনো কারণে বেসিক স্ট্রাকচারের সঙ্গে সুপার স্ট্রাকচারের একটা ইনকোহেরেন্স থাকে, সমন্বয় না থাকে, তাহলেই কিন্তু সমস্যাটার সৃষ্টি হয়। তা আমার কাছে মনে হয়েছে যে আমরা বহু বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি, গণতন্ত্রের কথা বলছি। গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন লড়াইতে, সংগ্রামে আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। তা সত্ত্বেও গণতন্ত্রটা অধরা থেকে গেছে। তার কারণ হচ্ছে, যেই সামাজিক ভিতের উপর নির্ভর করে গণতন্ত্র প্রসারিত হয়, গণতন্ত্র উজ্জীবিত হয়, সেই জিনিসটা আমাদের এখানে নাই। এখানে আমি খুব সংক্ষেপ করার জন্য আলোচনাটা যেটা বলবো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ব্যারিংটন মুর জুনিয়র, তিনি সোশ্যাল অরিজিন অফ ডিক্টেটরশিপ অ্যান্ড ডেমোক্রেসি নামে একটা বই লিখেছেন। বইটা বেশ বছর আগেই পাবলিশড হয়েছে, 60-এর দশকে। তো এই বইয়ের একটা কনক্লুশন হচ্ছে নো বুর্জোয়া নো ডেমোক্রেসি। এখন দেশে ডেমোক্রেসি হওয়ার জন্য একটা, যেটাকে বলা যায় ম্যাচিওর ক্যাপিটালিস্ট সোসাইটি দরকার। আমরা ক্যাপিটালিজমকে নানাভাবে সমালোচনা করি, কিন্তু ক্যাপিটালিজমের ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। তো একটা ম্যাচিওর ক্যাপিটালিজম না হলে কিন্তু গণতন্ত্র দানা বাঁধে না। বাংলাদেশের সমস্যা হচ্ছে, বা
আমাদের এই সাবকন্টিনেন্টে বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশের সমস্যা হচ্ছে যে এইখানে সেইভাবে ক্যাপিটালিস্ট ক্লাস গড়ে ওঠে নাই। যেই ক্যাপিটালিস্ট ক্লাস আপনার যার এন্টারপ্রাইজ আছে, যার ড্রাইভ আছে, ইনিশিয়েটিভ আছে, তারপরে ক্রিয়েটিভিটি আছে, যে ঝুঁকি নেয়, রিস্ক নেয়, এবং বিজনেস এনভায়রনমেন্ট, সার্বিকভাবে সামাজিক এনভায়রনমেন্ট সম্পর্কে তার যথেষ্ট সচেতনতা আছে, এই ধরনের একটা শ্রেণী যখন ব্যবসা বাণিজ্য করে বা বিনিয়োগ করে, বিনিয়োগজাত যে মুনাফা সেটাকে আবার ফার্দার ইনভেস্টমেন্ট করে, এবং এর মধ্য দিয়েই একটা প্রোডাক্টিভ সোসাইটি, প্রোডাক্টিভ ইকোনমি গড়ে ওঠে। এবং গণতন্ত্র হচ্ছে পলিটিক্যাল ফিল্ডে কম্পিটিশন, আর ইকোনমিক ফিল্ডেও কম্পিটিশন দরকার মনোপলির পরিবর্তে। তো ম্যাচিওর ক্যাপিটালিস্ট ইকোনমিতে কিন্তু কম্পিটিশন থাকতে হবে, মনোপলি আসলে কিন্তু সেটা ডিস্টর্টেড হয়ে যায়। তো বাংলাদেশে অনেক ধনী লোক আছে, এটা সত্য কথা। আমি এদেরকে বলি মোস্টলি 2-4-5 বাদ দিয়ে তারা হচ্ছে দে আর ফিলথি রিচ, এবং তারা যেভাবে অর্থবিত্ত করেছে একেবারে অন্যায় পথে, এবং যেটাকে বলে মানে এখন যেটা সর্বশেষ যেটা হয়েছে অলিগার্ক সৃষ্টি হয়েছে, বা অনেকে এটাকে বলেন ক্রোনি ক্যাপিটালিজম হয়েছে। সত্যিকার ক্যাপিটালিজম এখানে হয়নি, এবং এর ফলে কিন্তু এই অলিগার্কদের একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকে, যেটা রুলার্সদের সঙ্গে, যারা রুলিং ক্লাসের সদস্য এবং ব্যুরোক্রেসির সদস্য, এরা সবাই মিলে একটা নেক্সাস তৈরি করে, এবং সেই নেক্সাস গণতন্ত্রটাকে ডেভেলপ হতে দেয় না। গণতন্ত্র যদি ডেভেলপ করে তাহলে আপনার অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন আসবে, তাদেরকে জবাবদিহি করতে হবে তাদের এই অর্থবিত্তের উৎস কি। এখন আপনি লুটতরাজ করে ধন সম্পদ করলেন, সেটা বিদেশে পাচার করলেন, এবং আপনার এমন ক্ষমতা স্টেট ইনস্টিটিউশনের উপরে, এবং যে স্টেট ইনস্টিটিউশনকে আপনি ক্যাপচার করে ফেলেছেন, স্টেট ক্যাপচার হয়ে গেছে, সেইখানে আপনার এখানে গণতন্ত্র যদি আমরা আশা করি সেটা বোধহয় ঠিক হবে না। সুতরাং গণতন্ত্রের জন্য আমাদের যে সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা হচ্ছে স্ম্যাশ অলিগার্কি, তারপরে হচ্ছে এই যেই ধনীদের কথা বললাম, যারা প্লান্ডারার, যারা আপনার বিভিন্ন অসৎ উপায়ে টাকা পয়সা করেছে, এদেরকে স্ম্যাশ করতে হবে, এদের ক্ষমতা কেড়ে নিতে হবে, এবং যেই দিন এদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিতে পারবেন, সমাজে একটা, যেটাকে বলা হয়, আপনারা সবসময় বলেন যে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। সেটা শুধু ভোটের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নয়, সমস্ত ধরনের সোশ্যাল অ্যাকশনের জন্য, ইকোনমিক অ্যাক্টিভিটিসের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দরকার, এবং সেই অবস্থাটা, অর্থাৎ একটা ব্যালেন্স অফ পাওয়ার তৈরি হবে, ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। সেটা একদিনে হবে না, সেটার জন্য সময় লাগবে। বাট একটা দেশে যদি কাউন্টারভেলিং ফোর্সেস না থাকে, গলব্রেজ যেটাকে বলছে, এই ফোর্সগুলি যদি না থাকে, একটা শক্তির বিপরীতে আরেকটা শক্তি, হ্যাঁ, সেটা ভায়োলেন্স করার জন্য নয়, সেটা হচ্ছে চাপ সৃষ্টি করার জন্য, ফোর্সেসগুলোকে ইভেন আপ করার জন্য। তো সেইটা যতক্ষণ পর্যন্ত না হবে, এইখানে সেই গণতন্ত্র আশা করে লাভ নাই। এমনকি যেগুলো খুব ডেভেলপড ক্যাপিটালিস্ট কান্ট্রি, সেখানেও কিন্তু ডিস্টর্শন হচ্ছে, বিকৃতি হচ্ছে। হ্যাঁ, বহুকাল আগে আমেরিকাতে, এখন আমেরিকান ডেমোক্রেসিকেও আমরা পারফেক্ট ডেমোক্রেসি বলতে পারবেন না, কারণ সে বহুকাল আগে আইজেনহাওয়ার বলে গেছিল মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কথা, সেটা কি গেছে? যায়নি। ফলে সেখানে আজকে শেষ পর্যন্ত আমরা ট্রাম্পের জামানা দেখছি, এবং ট্রাম্প এসে হোল ওয়ার্ল্ড ইকোনমিটাকে একটা টপ সিটারভি অবস্থাতে ফেলে দিয়েছে। এবং আমরা এটাও দেখছি যে গ্লোবালাইজেশনের প্রসেসটা শুরু হয়েছিল 80s-এ, সেই গ্লোবালাইজেশনটাকে আবার রেস্ট্রিক্ট করা হচ্ছে, অ্যান্ড দে আর ইরেক্টিং ওয়ালস এগেনস্ট গ্লোবালাইজেশন। এর ফলে হচ্ছে কি, ওয়ার্ল্ড ইকোনমিতে সামনের দিনগুলোতে একটা রিসেশন চলে আসতে পারে। এইভাবে আপনি স্ট্রেট রেস্ট্রিকশন আরোপ করলে পরে যা হবার তাই হবে। প্রোডাক্টিভিটির উপর, আউটপুট গ্রোথের উপর বা জিডিপি গ্রোথের উপর এর একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হবে। তো সব মিলে অন্ধকারময় একটা অবস্থা তৈরি হচ্ছে, একটা ব্লিক প্রসপেক্ট দেখা যাচ্ছে। শুধু আমার দেশে না, গণতন্ত্র এখন বিপদগ্রস্ত আন্তর্জাতিকভাবেও। দুটো খুব ইন্টারেস্টিং অ্যাসপেক্ট বলেছেন। ইউএসএ তে এখন এটা দেখা যাচ্ছে যে অনেক রিসার্চ ফান্ডিং
চলতি রিসার্চ ফান্ডিং সেগুলো এখন স্ক্র্যাপ করা হচ্ছে, নট বিকজ অফ দ্য ফান্ডিং কাট বাট বিকজ অফ দ্য বায়াস, এই ইকুইলিব্রিয়াম, সো কল্ড ফোর্স ইকুইলিব্রিয়াম আনার জন্য। হ্যাঁ, সেটাই তো, মানে আমি আর সবগুলি বললাম না, এমনকি হার্ভার্ডের, তারপরে আপনার কি বলে বার্কলে, এদের ফান্ড কিন্তু অলরেডি ইয়ে করা হয়েছে এবং তারাও ফাইট করার চেষ্টা করছে। তবে আমেরিকার একটা সুবিধা আছে যে লিগ্যাল সিস্টেমে যেহেতু এখনো কিছু চেকস অ্যান্ড ব্যালেন্সের ব্যাপারটা আছে, সেই হাতে হয়তো আমেরিকা এই ক্রাইসিসকে কাটিয়ে উঠতে পারবে, আবার নাও পারতে পারে, বলা যায় না। মানে এই চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে আপনি আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলেছিলেন, নেক্সাস যেটা ক্রিয়েট হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, আমাদের ফিল্দি রিচ, ইফ ইউ মে ক্লাসিফাই দেম, অর দ্য সো কল্ড অলিগার্কসের সাথে আমাদের পলিটিক্যাল ইকোসিস্টেমের যে একটা নিউ ইকোসিস্টেম ক্রিয়েট হয়েছে। এটার প্রেক্ষিতে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে এই টার্মটা বলেছিলেন যে পলিটিক্স মাস্ট গো ডিপার দেন মেয়ার স্লোগানস। সো হোয়াট ডু উই রিয়েলি মিন বাই ডিপ পলিটিক্স, এবং এই নেক্সাসটা আসলে কিভাবে এই ডিপ পলিটিক্সে একটা বাধা সৃষ্টি করছে? দেখুন, ডিপার বলতে এই যে সাম্প্রতিক যে জুলাই আন্দোলন, জুলাই অভ্যুত্থান, একটা স্লোগান ছিল যেটা বৈষম্য বিরোধী আন্দোলন। তো এই বৈষম্যের অর্থ যারা আন্দোলন করেছিলেন তারা কতটুকু বুঝেছেন আমি বলতে পারবো না, তবে আমি সহজ কথায় যেটা বুঝেছি এবং সেটা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তারাও আমার সঙ্গে একমত, সেটা হচ্ছে কোটা সিস্টেম এক ধরনের বৈষম্য সৃষ্টি করেছিল। সেই বৈষম্যের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে এবং কথাটা শুনতে কিন্তু বিশাল এবং মহৎ মনে হয় যে এটা একটা বলা যেতে পারে হিউজ একটা বড় একটা অবজেক্টিভ, একটা সোশ্যাল গোল, হ্যাঁ, অ্যাচিভিং ইকুয়ালিটি অর ইগ্যালিটেরিয়ান সোসাইটি। কিন্তু যারা আন্দোলন করছে বা যারা আন্দোলনে আসছে তারা একটা সমাজে সাম্য বলতে কি বোঝায়, তার যে অপারেশনাল মিনিং কি হতে পারে সেইটা তারা বোঝে কিনা আমার সন্দেহ আছে। এবং সাম্যের কনসেপ্টটা আজ পর্যন্ত কিন্তু সবাই সাম্যের কথা বলেছে, অনেকেই বলেছে, আপনার পয়গাম্বররাও বলেছেন, আর সোশ্যাল সায়েন্টিস্টরাও বলেছেন, ফিলোসফাররাও বলেছেন, কিন্তু এইটার অপারেশনাল মিনিংটা খুব একটা পরিষ্কার না। এই জন্য সাম্যের কনসেপ্টটার মধ্যে অনেক জটিলতা জড়িয়ে আছে। আজকেই আমি একটা সেমিনারে বলেছিলাম যে একটা দেশে যদি সোশ্যালিজমও থাকে সেখানেও কিন্তু ইকুয়ালিটি হতে পারে না, হয় না। খুব সিম্পল কারণ, দুইজন মজুর শ্রমিক একই মজুরি পায়, একজনের একটা সন্তান আরেকজনের তিনটা সন্তান। যিনি 3 সন্তান লালন করছেন তার তো অর্থনৈতিক অবস্থা, জীবনযাত্রার মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং তো ওই আরেকজনের মতো হতে পারে না। তো সুতরাং কোয়েস্ট ফর ইকুয়ালিটি এইটা সমাজে অব্যাহত থাকবে, চলতে থাকবে, এটা একটা অনগোয়িং প্রসেস এবং মানুষ নিজেই এই প্রসেসের মধ্যে দিয়ে বুঝতে শিখবে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা সাম্য, কোনটা অসাম্য। এবং এইটাকে আমরা একটা অনগোয়িং প্রসেস হিসেবেই দেখব, এটা কোনো একটা ফিক্সড গোল হিসেবে দেখব না। তবে এফার্টটা থাকবে যাতে আমরা এই গোলের দিকে কিছু কিছু করে হলেও আমরা অগ্রসর হতে পারি। তো এই যে গভীর রাজনীতির কথা যেটা বললেন, আমি এই সাম্যের দৃষ্টান্ত দিয়ে, বৈষম্যের দৃষ্টান্ত দিয়ে বললাম যে রাজনীতিতে অনেক স্লোগান দেওয়া হয়, শুনতে খুব ভালো মনে হয়, আকর্ষণীয় মনে হয়, চমৎকার মনে হয়, কিন্তু যখন যারা আন্দোলন করছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা যায় যে আপনারা এটাতে কি বোঝাতে চাচ্ছেন, তারা সেটা বোঝেন না। এইটা একটা দিক। আরেকটা হচ্ছে, আন্দোলন যখন হয় তখন বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই যে হুজ্জতে বাঙালি বলে একটা কথা আছে, যে সবাই এসে যোগ দিল, সবাই জড়িয়ে পড়লো, সেটা হাঙ্গামাই বলেন আর একটা কোনো নির্দিষ্ট পলিটিক্যাল মুভমেন্টের কথা বলেন। গ্রামাঞ্চলে দেখা যায় যে 2 গ্রুপে মারামারি হচ্ছে, কি জন্য হচ্ছে, কিভাবে হচ্ছে সেটার খোঁজ নাই, কিন্তু 2 গ্রুপ সমানে ইনভলভ হয়ে যাচ্ছে। তো এইভাবে অসচেতনভাবে কোনো কিছুর মধ্যে ইনভলভ হওয়া, এটার থেকে পলিটিক্সটাকে বের হয়ে এনে সচেতনভাবে ইনভলভ হওয়া এবং সেইখানে যাতে সমাজের প্রতিটি স্তর বুঝে শুনে সেই সংগ্রামে, সেই আন্দোলনে অবতীর্ণ হতে পারে, এইটা যখন আপনি করতে পারবেন, মানে চেতনার স্তরকে, সচেতনতার স্তরকে সেই লেভেলে নিয়ে যেতে পারবেন,
তখনই আপনি গভীর রাজনীতির মধ্যে প্রবেশ করলেন। এর আগ পর্যন্ত পুরা জিনিসটা হচ্ছে ভাষা, যেটাকে ইংরেজিতে আপনারা বলেন স্কিন ডিপ, খুব হালকা, মানে এর মধ্যে কোনো গভীরতা নাই। তো সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দুর্ভাগ্য যে দীর্ঘদিন ধরে আমাদের সিনিয়র পলিটিশিয়ানসরা বা আগের জেনারেশনের পলিটিশিয়ান থেকে শুরু আজ পর্যন্ত সবাই কিন্তু খুব যেটাকে বলে মামুলি কথাবার্তা দিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন, যেটাকে বলে সেই ঘুম পাড়ানি গানের মতো গান গেয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন, অথবা মিডিয়া অপটিক্স, হ্যাঁ, অথবা মিডিয়া অপটিক্সের সেটা। তারপরে আর মিডিয়া তো সেটাও আবার মিডিয়ার উপরও নিয়ন্ত্রণের একটা ব্যাপার আছে, মিডিয়ার ওনারশিপের একটা ব্যাপার আছে, মিডিয়ার আইডিওলজিক্যাল যে ফাউন্ডেশন সেই ব্যাপারটা আছে। তো সব মিলিয়ে আমরা কিন্তু খুব সহজ অবস্থার মধ্যে নাই। হ্যাঁ, আমাদেরকে বুঝতে হবে দি ম্যাটার ইজ হাইলি কমপ্লিকেটেড অ্যান্ড হাইলি সিরিয়াস। থ্যাংক ইউ। আপনি সোশ্যাল ইনইকুয়ালিটির কথা বলছিলেন। আমরা যদি আমাদের একটু স্ট্যাটিস্টিক্স দেখি যে বাংলাদেশে এখন পার ক্যাপিটা জিডিপি প্রায় $2,765, কিন্তু ভেরি ইন্টারেস্টিংলি আমাদের যেটা হয়তো খুব একটা বেশি আলোচনা হয় না, আমাদের জিনি রেশিও হচ্ছে প্রায় 50.50, which basically shows that আমাদের inequality is on the actually the higher side. তো এই কোএফিশিয়েন্টটা যত আমাদের কমবে ততই তো আসলে আমাদের জন্য মঙ্গল। সো এই এখন যে পজিশনে আমরা আছি, ইটস ভেরি এভিডেন্ট যে আমাদের আসলে যতই আমরা বলি কান্ট্রি জিডিপি বাড়ছে, বাট আপনি এর আগেও যেটা বলেছিলেন যে একটা সার্টেন ক্লাসের কাছে বা সার্টেন পার্সেন্টেজ পপুলেশনের কাছে আসলে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ আছে। এই অ্যাসপেক্টটা তো আমাদের অফকোর্স ডেমোক্রেসির সাথে রিলেটেড, এটা আমাদের ইনক্লুসিভ গ্রোথের সাথে রিলেটেড। আপনি যদিও বলেছেন এটা আসলে একটা কন্টিনিউয়াস প্র্যাকটিস এবং আস্তে আস্তে হয়তো আমরা সেখানে যাব, বাট যদি কিছু রিফর্ম ইজ আ ভেরি পপুলার ওয়ার্ড, কিন্তু কিছু যদি আপনি মিড টার্ম বা শর্ট টার্ম রিফর্মকে রেফার করেন যে আমাদের এই ব্যালেন্সটার দিকে আরেকটু আমরা আগাতে কিভাবে পারি, ইনইকুয়ালিটি বা সোশ্যাল ইনইকুয়ালিটিটাকে আমরা কিভাবে মুভ করতে পারি, ইফ নট ডিরেক্টলি দ্য ইকোনমিক না, এইগুলোর জন্য তো বাংলাদেশে যখন যেটাকে আপনি বললেন গিনি কোএফিশিয়েন্ট বা জিনি কোএফিশিয়েন্ট, যেভাবে আপনি উচ্চারণ করেন 4.49, মানে বলা হয় যখন 0.5 এটা ডেঞ্জার লেভেলে চলে যায়। তো আমি জানি না স্ট্যাটিস্টিক্সও এই দেশে ম্যানিপুলেটেড হয়, হয়তো এটা 0.5 ঊর্ধ্বে। হ্যাঁ, সেটাকে আরো একটু সহনীয় দেখানোর জন্য 0.5 নিচে, কিছুটা নিচে দেখানো হচ্ছে। আর আপনি যে পার ক্যাপিটা ইনকামের কথা বললেন, সেখানেও আমার কাছে একটু সন্দেহ হয়, ডলার টার্মসে আমরা কি সত্যি অন দ্য অ্যাভারেজ এই পরিমাণ আয় করছি। তো স্ট্যাটিস্টিক্সে একটা কথা আছে অ্যাভারেজ সম্পর্কে, যে অ্যাভারেজ ওয়েট অফ এন এলিফ্যান্ট অ্যান্ড এন অ্যান্ট, এটা পিঁপড়ার ওজন আর হাতির ওজন গড় যদি করা হয় তাহলে কি হবে, হাতিটাই তো প্রাধান্য পাবে ওভারওয়েলমিংলি। তো বাংলাদেশে যে অসমতা, এটা একটা অনস্বীকার্য, এবং বাস্তব অসমতা, যে অসমতা আমরা পরিসংখ্যানে দেখি তার চাইতেও অনেক বেশি। কারণ ওয়েলথের যে কথাটা বললেন, এই ওয়েলথ কে কিভাবে রেখেছে, সবই কি তারা ব্যাংকে রাখে না অন্য কোনোভাবে রাখে, এবং কি ফর্মে রাখে, সবটা তারা রিভিল করে কিনা, সেটা তো স্ট্যাটিস্টিক্সে আসে না বলেই আমরা ইনইকুয়ালিটি সম্পর্কে কোনো সুষ্ঠু ধারণা করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে, ইনইকুয়ালিটি থাকলে কিন্তু সমাজে গণতন্ত্র হবে না, এটা যথাসম্ভব এটাকে কম করে নিয়ে আসতে হবে। এবং যাতে যেমন পার্টিসিপেশনের কথা বলা হয়, কারা ইলেকশন করে, যাদের টাকা আছে তারা করে, যাদের টাকা নাই তারা তো ইলেকশন করতে পারে না। এইখানেও তো আমরা একটা যেটাকে অ্যাবসেন্স অফ পার্টিসিপেশন আমরা দেখছি। তো এইটার থেকে বেরিয়ে আসতে গেলে যে কাজগুলি করার দরকার, একটা হচ্ছে উই শুড অ্যাড্রেস দি এমপ্লয়মেন্ট সিচুয়েশন। এখন এমপ্লয়মেন্ট সিচুয়েশন অ্যাড্রেস করতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ইনভেস্টমেন্টকে এনকারেজ করতে হবে। এখন ইনভেস্টমেন্ট আপনার আমাদের এখানে গত কয়েক বছরের অভিজ্ঞতা হলো, স্টেট ইনভেস্টমেন্ট বা পাবলিক ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে বিভিন্ন মেগা প্রজেক্টের মধ্য দিয়ে, কিন্তু প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট আদৌ এটা একটা স্থবির অবস্থার মধ্যে আছে, বাড়ছে না। এবং এইটা জিডিপির
22%, 23%-এর মতো, এবং এইটা যেটা হওয়া উচিত 40% বা আরো বেশি। তো সেটা হয় না বলে যা হয়েছে তাও হয়তো অনেকটা সুডো ইনভেস্টমেন্ট, কারণ আমরা দেখতে পেরেছি যে অনেক সময় এগুলো প্রজেক্ট লোন বাড়ানোর জন্য আসলে ইনভেস্টমেন্ট গুলো ইনভেস্টমেন্টের হিসাবও তো পরিষ্কার না আমাদের কাছে, সেখানেও একটা বিভ্রান্তি আছে। তা যেটা করতে হবে, আমাদেরকে রিয়েলি সিরিয়াসলি ইনভেস্টমেন্টের উপর জোর দিতে হবে। এখন ইনভেস্টমেন্ট না হওয়ার অনেক কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে সমাজে যদি অস্থিরতা থাকে, সমাজে যদি কনফিডেন্স থাকে, আস্থার অভাব থাকে, তাইলে কিন্তু যারা ইনভেস্টার তারা ইনভেস্টমেন্ট করতে চায় না। ফরেন ইনভেস্টমেন্টও আসবে না ততদিন যতদিন লোকালি ডোমেস্টিক্যালি যারা ইনভেস্টার আছেন তারা ইনভেস্টমেন্ট করবে। এইটা একটা দিক। আর আরেকটা বড় দিক হচ্ছে আমরা ট্যাক্সেশন পলিসির মধ্য দিয়েও কিন্তু ইনইকুয়ালিটিটাকে কিছুটা অ্যাড্রেস করতে পারি। বিশেষ করে ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমাদের পারফরমেন্স ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে খুব পুয়ার। এখনো আমরা এই ইনডাইরেক্ট ট্যাক্সের উপরে নির্ভরশীল, ভ্যাটের উপরে নির্ভরশীল, অথচ আমাদের ইনকাম ট্যাক্সের পরিমাণটা, পার্সেন্টেজটা বাড়ানোর দরকার। এবং সেটার একটা বড় কারণ হলো, যে কোনো কারণেই হোক, এই যে রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ, রাষ্ট্রের ক্ষমতা, বা এই যে নেক্সাস যেটাকে আমরা বললাম, এইসব নানা কারণে যারা ট্যাক্সড হওয়া উচিত তারা ট্যাক্সড হয় না। গত বাজেট সম্পর্কে এক আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম যে এই প্রশ্নটা তো কেউ জিজ্ঞাসা করেন না আপনারা, যে হু পেইজ অ্যান্ড হু গেটস। হ্যাঁ, বাংলাদেশে করের আকারে কারা রাষ্ট্রকে টাকা দিচ্ছে, রাষ্ট্র কাদেরকে সেই টাকাটা দিচ্ছে, ফেরত দিচ্ছে। এইখানে একটা বিরাট, যেটাকে বলা হয় যে একটা যেটাকে বলে প্রপার, এখানে একটা ব্রিজ তৈরি হয়নি, যেই কারণে আপনার সাধারণ মানুষের কাছে স্টেট অ্যাক্টিভিটিসের বেনিফিটগুলো সেভাবে পৌঁছাচ্ছে না। আর স্টেট যদি ওয়েলফেয়ার স্টেট না হয়, অ্যাটলিস্ট হেলথ, এডুকেশন, এইগুলির উপরে গুরুত্ব না দেয়, এবং এইগুলোকে স্টাডি ওয়েতে যদি ডেভেলপ না করে, এফিশিয়েন্ট না করে, করাপশন ফ্রি না করে, তাইলে কিন্তু সাধারণ মানুষ অনেক কিছুর থেকে বঞ্চিত হবে। ইনইকুয়ালিটিটা আরো পারভেসিভ হয়ে যাবে, আরো সেটা ইন্টেন্সিফাইড হবে। এইটা আরেকটা হচ্ছে আপনার অপরচুনিটিটাকে ইকুয়ালাইজ করতে হবে, সকলের জন্য সমান সুযোগের একটা ব্যবস্থা করতে হবে। নানান ধরনের কোটা করে, নানান ধরনের ফন্দি ফিকির করে, নানান ধরনের জেলাগত তমুক এসব করে টোরে, যেটা হচ্ছে এখানে পার্টিসিপেশনের প্রবলেমটা তৈরি হচ্ছে। আরেকটা হলো এডুকেশন সিস্টেমে একটা বিরাট পরিবর্তন দরকার। সেটা হচ্ছে একজন দরিদ্র মানুষের সন্তানের মধ্যে প্রতিভা থাকে, যোগ্যতা থাকে, ম্যারিট থাকে, কিন্তু তার আর্থিক অবস্থার কারণে সে পারে না। আমরা এদের লেখাপড়াটাকে ফাইন্যান্স করবো কিনা, বা তাদেরকে এনকারেজ করবো কিনা, সাপোর্ট দেবো কিনা, এইগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। এইটা আমি এই মার্কেট ইকোনমির কনটেক্সটে এই কথাগুলি বললাম। তো ভিন্ন ইকোনমিক সিস্টেম আছে, সেখানে সেটা তো অন্যরকম ব্যাপার। সেখানে স্টেট প্রথমেই যেটা চেষ্টা করে, এটা রেভলিউশন করে সব কিছুকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করে, তারপর সেখান থেকে তারা গ্রো করার চেষ্টা করে। তো আমি তো সেটা বলছি না, আমি বলছি যে আমরা বিদ্যমান ইকোনমিক ফ্রেমওয়ার্কটাকে যদি আরো রিফর্ম করে আমরা এইগুলোর ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারি। হ্যাঁ, আপনার একটা সার্ভিস ডেলিভারির ক্ষেত্রেও দেখেন বিরাট রকম সমস্যা রয়ে গেছে, এবং অনেক লোক সরকারের গ্যাস, বহু বড় কোম্পানি সরকারের গ্যাস সাপ্লাই বিনা পয়সায় ভোগ করে, আবার অন্যরা সাধারণ হাউসহোল্ড ইউজের জন্য দেখা যাচ্ছে তাদের লাইন কেটে দেওয়া হচ্ছে, তাদেরকে নানা রকম ভাবে হ্যারাস করা হচ্ছে। তো এইরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি যে সমাজে কি করে দুর্বল আরো দুর্বল হচ্ছে, সবল আরো সবল হচ্ছে, এবং দুর্বলের উপর সবলের যে অত্যাচার, সেই অত্যাচারটা আরো কিভাবে শক্তিশালী হচ্ছে, জোরদার হচ্ছে। তো মূল কথা আবারও অ্যাগেইন সেটা হচ্ছে ইকুয়ালিটি। হ্যাঁ, দুর্বল এবং সবলকে এক জায়গায় নিয়ে আসতে হবে, সবলকে তার শক্তি কিছুটা হ্রাস করতে হবে, দুর্বলকে কিছুটা শক্তি দিতে হবে। এইটার মধ্য দিয়ে যদি আপনারা কিছু অ্যাচিভ করতে পারেন, তাহলে সেই চেষ্টাটা আমরা করতে পারি।
মার্কেট ইকোনমির কথা আপনি বললেন, এই মার্কেট ইকোনমির মধ্যে যদি মোরাল ইকোনমিকে ইন্টিগ্রেট করা যায়, মেবি দ্যাটস আ পারসেপশন অর দ্যাটস আ ন্যারেটিভ যেটা হয়তো আমরা ফিউচারে কাজ করতে পারি। সেই প্রেক্ষিতে এই মোরাল ইকোনমি বিষয়ে আমি একটু আপনার কাছ থেকে জানতে চাবো কিভাবে ইন্টিগ্রেট করা যায়। তার সাথে আমি এটাও জানতে চাই যে আমাদের তো আসলে এখনো বাংলাদেশে রিয়ালিটি হচ্ছে মেজরিটি পপুলেশন হলো রুরাল পপুলেশন। 63% বাংলাদেশে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট স্ট্যাটিস্টিক্স আমাদের অ্যাকচুয়ালি রুরাল পপুলেশন। কিন্তু যদি আমরা আমাদের গভর্নমেন্ট বাজেট দেখি বা স্পেন্ডিং দেখি, অ্যাপ্রক্সিমেটলি 6 to 7% অ্যাকচুয়ালি রুরাল ইকোনমির কাছে যায়। সো এখানেই তো একটা ডিরেক্ট মিসফিট যদি আমি বলতে চাই যে সেখানে অ্যাকচুয়ালি আছে। সো আপনার একটা কনসেপ্ট আছে যেটা আপনি আপনার বইতে উল্লেখ করেছেন যে অ্যাগ্রেরিয়ান ইকোনমি। সো ওই অ্যাসপেক্টে যদি একটু আপনি আমাদেরকে এনলাইটেন করতেন, হাউ উই ক্যান ইন্টিগ্রেট অল অফ দিস। না, দেখেন, প্রথম কথা হচ্ছে আপনি যে মরাল ইকোনমির কথা বলছেন, মরাল ইকোনমির কথা অ্যানথ্রোপোলজিস্টরা বহুকাল থেকে বলছে এবং সবচেয়ে পাওয়ারফুলি সেটাকে সামনে নিয়ে এসছেন জেমস স্কট। তো তার ওয়েপন্স অফ দি উইক বলে একটা বই আছে, আরো কিছু বই আছে। তো এইটা সাধারণত প্রেজেন্ট ইকোনমিতে সাধারণত আমরা এই মরাল ইকোনমিটা দেখি, এবং প্রেজেন্ট ইকোনমির বৈশিষ্ট্য হচ্ছে প্রোডাকশন ফর ইউজ, প্রোডাকশন ফর কনজামশন, নট ফর প্রফিট। এবং সেখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মিউচুয়াল সাপোর্ট সিস্টেম, আরেকটা হচ্ছে ইনকাম শেয়ারিং। এই জিনিসগুলো আমাদের ট্রেডিশনাল প্রেজেন্ট ইকোনমিতে ছিল। দৃষ্টান্তস্বরূপ আমরা বলতে পারি, ক্রাইসিস পিরিয়ডের জন্য গ্রামে ধর্মগোলা বলে একটা প্রতিষ্ঠান ছিল। ধর্মগোলার উদ্দেশ্য ছিল বিপদের দিনগুলোতে, অনাবৃষ্টি হলে, ফসল ভালো না হলে সেখান থেকে নিয়ে আপনার কৃষকরা তাদের দুর্দিনের যে খাদ্যের দরকার সেটা পুষিয়ে নিত কিছুটা হলো। এটা একটা সাপোর্ট ছিল। আরেকটা বড় সাপোর্ট ছিল যেটাকে আমরা বলছিলাম, সেটা হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলি সিস্টেম। এবং এই এক্সটেন্ডেড ফ্যামিলি সিস্টেমে সবাই একসঙ্গে থাকে, দেখা গেছে 2-3 জেনারেশন এক ঘরের নিচে থাকে। ফলে হচ্ছে কি, সেখানে কারো অবস্থা ভালো, কারো অবস্থা ততটা ভালো নয়, কেউ বেকার, আবার কেউ কিছু কাজকর্ম করছে, কিছু রোজগার করছে। কিন্তু আলটিমেটলি যেটাকে চাইনিজরা একসময় কমিউন সিস্টেম করতে গিয়ে ইটিং ফ্রম দি গ্রেট আয়রন রাইস বাউল যেটা করেছিল, যে সব কমিউনের পুরো রান্নাটা এক জায়গায় হবে, সোশ্যাল কিচেন হবে বা কমিউন কিচেন হবে, সেখান থেকে সবাই এক ধরনের খাবার খাবে। যাই হোক, তো ঠিক ততটা না, কিন্তু এর কাছাকাছি আমাদের ইকোনমিতে এই ধরনের ব্যবস্থাগুলো ছিল। কিন্তু যতই নগরায়ন হয়েছে, যতই ইকোনমির মনিটাইজেশন হয়েছে, যতই বেশি মার্কেট ওরিয়েন্টেড হয়েছে, সোসাইটির নিজস্ব যে সাপোর্ট সিস্টেম যেটা ছিল সেগুলো কলাপস করেছে। কিন্তু সেই জায়গায় বর্তমান সময়ের উপযোগী কোনো ধরনের সাপোর্ট সিস্টেম সেটাকে রিপ্লেস করে নাই, কোনো ধরনের ইন্স্যুরেন্স ব্যবস্থা সেখানে নাই। ফলে আপনার মানুষ কিন্তু বিপদের সময় খুবই বিপদগ্রস্ত হয়। এবং সেখানেও গ্রামাঞ্চলে আরেকটা জিনিস হচ্ছে, গ্রামাঞ্চলেও কিন্তু এখন অসাম্য এসে গেছে। এবং একটা সময় ছিল, আমি গবেষণা করে দেখেছিলাম, যে যারা জমি হারাচ্ছে তারা আবার অফ ফার্ম অ্যাক্টিভিটিস, অর্থাৎ নিজের খামার বহির্ভূত অন্য রোজগার দিয়ে সেটাকে পুষিয়ে নিচ্ছে। ফলে জমি হারানোর যে কষ্ট সেটা কিছুটা হলো লাঘব হচ্ছে। এবং দেয়ার ওয়াজ এন ইনভার্স রিলেশনশিপ বিটুইন ল্যান্ড ওনারশিপ অ্যান্ড অফ ফার্ম অ্যাক্টিভিটিস। যার জমি বেশি তার অফ ফার্ম ইনকাম কম, যার জমি কম তার অফ ফার্ম ইনকাম বেশি। সেটা আমি 80-র দশকে দেখেছি। তারপরে আবার গবেষণায় গেলাম একইভাবে, সেটা হচ্ছে 1999-এর দিকে। একই ভিলেজ, রিসার্ভে অফ দি সেম ভিলেজ করতে গিয়ে দেখলাম যে এই দুইটার মধ্যে রিলেশনশিপ আর নো মোর ইনভার্স, এটা একটা পজিটিভ রিলেশনশিপ হয়ে গেছে। যদিও স্ট্যাটিস্টিক্যালি এই পজিটিভ কোরিলেশনটা যেটাকে বলে সিগনিফিকেন্ট না, তাহলেও এটা কিন্তু একটা ইন্ডিকেশন দেয়। সেই ইন্ডিকেশনটা হচ্ছে যাদের জমিভিত্তিক আয় বেশি তাদের অফ ফার্ম আয়ও বেশি।
তার মানে হলো কি যে জমিহারারা সত্যিই কিন্তু যেটাকে বলে লেফট আউট হয়ে যাচ্ছে, তারা তাদের মানে টিকে থাকার কোনো ব্যবস্থা থাকছে না। এইটার একটা বড় কারণ হতে পারে যে ডিনামিক্স অফ যেটাকে রেমিটেন্স, যে কাঁচা পয়সাটা যেটা আসছে, তারা কিন্তু জমি কিনে ফেলতেছে, অন্যান্য অ্যাসেট কিনে ফেলতেছে। ফলে সমাজের যে আগে যে ইকুইলিব্রিয়ামটা ছিল অন ফার্ম অ্যান্ড অফ ফার্ম ইনকামের মধ্যে, সেটা কিন্তু চলে গেছে। তো সেই জন্য রুরাল সোসাইটিতেও কিন্তু বিরাট পরিবর্তন আসছে, রুরাল কনজামশন প্যাটার্নেও কিন্তু বিরাট পরিবর্তন আসছে। গ্রামে এখন কারো বাড়ি থেকে যান, তাহলে দেখবেন আপনাকে চা দিয়ে আপ্যায়ন করছে, অথবা কোকাকোলা দিয়ে আপ্যায়ন করছে, বিস্কিট দিয়ে আপ্যায়ন করছে, অথবা অন্য কিছু দিয়ে করছে, যেগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্টরি প্রোডাক্ট, শহরের জিনিস, এবং টাকা দিয়ে কিনে আনা। আগের মতো ঘরের তৈরি করা কিছু জিনিস দিয়ে আপনাকে আপ্যায়ন করবে না, বা মানে গাছের পাড়া ডাবের পানি দিয়ে আপনাকে আপ্যায়ন করবে না। তো এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো দেখার মতো। আরো পরিবর্তন এসছে গ্রামে এখন, আপনার কি বলে কমিউনিটি হল, বিয়ে শাদী এখন কমিউনিটি হলে হচ্ছে গ্রামে। আপনার এমনকি আপনার এই যে যেটাকে বলে কি যে মেয়েরা ফ্যাশন ট্যাশন করার জন্য যে করে, যেটা ওই সমস্ত জিনিসগুলো এখন গ্রামে চলে, পার্লার, বিউটি পার্লার, এগুলো। তো দেখেন পুরো জিনিসটা, অর্থাৎ আরবান টেস্ট বা সোকল্ড মানে উন্নত সমাজের যে টেস্টগুলো, সেগুলো তারা নিচ্ছে, কিন্তু যেটা তারা পরিহার করছে বা ছেড়ে দিচ্ছে বা বর্জন করছে, সেটার ভ্যালু কত, আর যেটা নিচ্ছে সেটার ভ্যালু কত, এবং সেইটার শুধু ভ্যালু না, সেটার ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট বা পজিটিভ ইম্প্যাক্ট অন দ্য সোসাইটি কি, সেই মূল্যায়নটা কিন্তু হচ্ছে না। আরও দেখেন লেখাপড়ার অবস্থা চিন্তা করেন, সেখানে কি হচ্ছে যে দেখা গেল প্রাইভেট টিউটার, বা সেখানে গ্রামে এখন অনেক জায়গাতে বলে যে হচ্ছে, এটা একটু ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে ছোট প্রাইমারি লেভেলে। তো এইগুলো সবই হচ্ছে, কিন্তু লেখাপড়ার মান কিন্তু বাড়ছে না। কিন্তু এক্সপেন্ডিচার অন এডুকেশন, আউট অফ দি পকেট এক্সপেন্ডিচার ফর এডুকেশন, এটা কিন্তু বাড়ছে। সেটা হেলথের ব্যাপারেও একই কথা, চিকিৎসার ব্যাপারেও একই কথা। এখন গ্রামের সঙ্গে শহরের সড়ক যোগাযোগ এবং অন্যান্য যোগাযোগ খুব বেড়েছে। তো ইকোনমিস্টরা বলে এটা রুরাল আরবান একটা কন্টিনিউয়াম হয়ে গেছে। গ্রাম আর আগের গ্রাম নাই, শহরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। গ্রামেও আরবান লাইক ডেভেলপমেন্ট হচ্ছে, গ্রামেও মানুষ বিল্ডিং তৈরি করছে, বা অন্য কোনো উপায়ে তারা তাদের থাকা খাওয়ার ব্যবস্থাগুলো করছে। তো এইগুলো হওয়ার ফলে দেখা যাচ্ছে, আমার নিজের প্রেডিকশন হচ্ছে আগামী 50 বছর বা 2050 মধ্যে হোল বাংলাদেশ উইল বি টার্নিং টু এ সর্ট অফ আরবান জাঙ্গল। হ্যাঁ, তাহলে গ্রামগুলো সেই আরবান জাঙ্গল হয়ে যাবে। এখানে সেখানে আনপ্ল্যান্ড ওয়েতে বিভিন্ন স্ট্রাকচার হবে, বিভিন্ন ধরনের হবে। এগুলো করতে গিয়ে যেটা হবে, সমাজে আরো বড় ধরনের এনভায়রনমেন্টাল প্রবলেম, ইকোলজিক্যাল প্রবলেম, এগুলো দেখা দেবে এখন থেকে এই ব্যাপারে মনোযোগ না দিলে। অলরেডি আরবান করিডোর যেগুলো, যেমন ঢাকা চিটাগাং হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে, বা নর্থ বেঙ্গলের যে হাইওয়ে, এই হাইওয়েকে কেন্দ্র করে, হাইওয়ের পাশাপাশি কিন্তু কিছুটা আরবান ফরমেশন তৈরি হচ্ছে, এবং এটা এক্সপ্যান্ডিং, এটা আরো প্রসারিত হচ্ছে। তো সেই জন্যই আমি বলছিলাম যে প্রবাবলি বাংলাদেশ ইজ গোয়িং টু বি দি বিগেস্ট আরবান ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, মানে গোটা দেশ। হ্যাঁ, যেটা আমরা সিঙ্গাপুরকে বলি যে এটা হচ্ছে পুরাটাই একটা শহর। হ্যাঁ, তা বা হংকং এর কথা বলি, বা ওইদিকে ইউরোপের কিছু দেশে আছে এটা বলি, কিন্তু বাংলাদেশ যে একটা এই আমাদের 1,44,00,000 বর্গ মানে এর মধ্যে কি বলে স্কোয়ার কিলোমিটারে আপনার যদি সবটাই এই ধরনের আনপ্ল্যান্ড একটা আরবানাইজেশন এখানে হয়, তাইলে গোটা সমাজ, গোটা দেশ, গোটা জাতি ভেঙে পড়বে। তো এইটা সম্পর্কে অ্যাওয়ার হওয়ার, সাবধান হওয়ার, এবং এটা অনুযায়ী সেইভাবে অ্যাকশন প্ল্যান নেওয়ার সময় এসে গেছে। I think unplanned is the key word. Development তো actually তার ন্যাচারাল সিকোয়েন্সে ফলো করবে। আমরা তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক জায়গায় আসলে পানির লেভেল যে ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে। জাস্ট টু গিভ ওয়ান এক্সাম্পল, যে এটার আসলে ক্যাটাস্ট্রফিক এফেক্ট গুলো কি হতে পারে যদি এটা অলরেডি দেখছি যে আপনার
কি হচ্ছে আপনার রোগ শোক দেখা দিয়েছে, স্পেশালি স্কিন ডিজিজ আপনার হচ্ছে আর্সেনিকের যে ইয়ে। তারপরে আরেকটা হচ্ছে যত ডিপে যাচ্ছে পানি তোলার যে খরচ, যেটা আমরা এগ্রিকালচারে ইউজ করি, সেই খরচটা বেড়ে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হতো এভাবে তুলতে তুলতে শেষ পর্যন্ত আর পানি আমরা পাবো কিনা সে ব্যাপারে সন্দেহ আছে। এখন সেইখানে একটা সমস্যা হয়ে গেছে কি, আমাদের সারফেস ওয়াটারের অ্যাভেলেবিলিটি সেটাও কিন্তু ডুইন্ডলিং। নদীগুলো বেশিরভাগ মরে গেছে এবং হারিয়ে গেছে। আর বড় নদীগুলোতেও চর টর পড়ে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো এই অবস্থায় সারফেস ওয়াটার লেভেলটা যদি ভালো থাকে এবং অ্যাকচুয়ালি যে নর্মাল ফ্লাডিং যেটা হয় সেটা যদি ঠিক মতো হয়, তাহলে যেটা হয় আপনার আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা রিচার্জ হতে পারে। আমাদের এখানে কিন্তু এখন আর নর্মাল ফ্লাডিং হয় না। ছোটবেলায় দেখেছি আমরা যেখানে বসবাস করেছি আশেপাশে বিলে প্রচুর পানি বর্ষাকালে, কাজেই সেই সময় পানির অভাব এটা মানে বোঝা যেত না। এটা হ্যাঁ, এটা বলতে পারেন যে ড্রিঙ্কিং ওয়াটারের একটা সমস্যা ছিল, তো সেটা তো সমাধান সহজ ছিল। কিন্তু এখন যেটা হয়েছে আরেকটা হলো নদীগুলোর উপরে যে আপনার বাঁধ তৈরি করা হচ্ছে, এবং যেটা আমাদের দেশের বাইরে হচ্ছে, তিস্তার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, গঙ্গার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে, বা আরো ছোট দুই একটা নদী গোমতী বা ফেনী নদীর ক্ষেত্রে যেগুলো হচ্ছে, এইগুলো যদি সলভ না করা যায় এবং এই ব্যাপারে যদি আপনার নেইবারের আপনি না পান, কোঅপারেশন না পান, তাইলে কিন্তু সামনের দিনগুলোতে আমাদের অস্তিত্ব নিয়ে সমস্যা দেখা যাবে। এবং তারা যদি মনে করে থাকে যে তারা এগুলি করে তারা খুব ভালো কাজ করছে, সেটাও কিন্তু ঠিক না, কারণ ওইটারও একটা এফেক্ট আছে তাদের নিজেদের উপর। এবং নেচার টেক্স রিভেঞ্জ। হ্যাঁ, ফ্রেডেরিক অ্যাঙ্গেলস তিনি ইয়ের সম্পর্কে বলতে গিয়ে হরপ্পা মহেঞ্জোদারো সিভিলাইজেশন কিভাবে শেষ হয়ে গেল বলতে গিয়ে বলেছেন যে শেষ পর্যন্ত নন অ্যাভেলেবিলিটি অফ ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ওয়াটার, এইটা একটা বড় কারণ যে এইরকম বড় বড় দুটো শহর, দুটা সিভিলাইজেশন নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। তো এরকম পুরনো সিভিলাইজেশন অনেকগুলি কিন্তু শুধুমাত্র পানির কারণে ধ্বংস হয়ে গেছে। কাজে যে পুরনো দিন থেকে বলা হতো পানির অপর নাম জীবন, এইটা যদি আমরা উপলব্ধি না করতে পারি, টোটাল ওয়াটার স্টক, এটা যেটাকে বলা হয় যে একটা স্থির ফিক্সড, এটা রিসাইকেল হয় মেঘ বৃষ্টির মধ্য দিয়ে, ইভাপোরেশনের মধ্য দিয়ে। কিন্তু এখন যেটা হচ্ছে তথাকথিত যে সমস্ত ইন্টারভেনশন হচ্ছে, সেই সব ইন্টারভেনশনই কিন্তু ক্রাইসিস ক্রিয়েট করছে। তো এইটার জন্য আপনার গ্লোবাল কোঅপারেশনেরও দরকার হবে। এবং গ্লোবাল কোঅপারেশন হলো সেখানে একটা বুঝতে হবে যে এটা সকলের জন্যই উইন উইন একটা গেম। কেউ যদি মনে করে যে না এটা করে আমার কোনো লাভ নাই, হ্যাঁ আমি স্বার্থপর হব, তাইলে কিন্তু সে নিজেও কিন্তু একসময় বিপদে পড়ে যাবে। তো আমার মনে হয় এগুলোর জন্য কিন্তু আমাদের কাজ করা দরকার, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি, অ্যান্ড উই শুড সেভ ওয়াটার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। অ্যাবসলিউটলি। আমাদের আসলে স্পিল ওভার এফেক্ট তো আছেই। তো ইকোলজি তো আসলে বর্ডার বোঝে না, সো ইট হ্যাজ টু বি ইন্টিগ্রেটেড। না, সেটা তো আপনার এই যে গ্লোবাল কমন্সের কথা বলা হয়, বা নদীগুলো যে আপনার এক দেশ থেকে অন্য দেশে যায়, এখন আপনার সিভিলাইজড কান্ট্রিগুলো একটা সমাধান করেছে, ম্যাকং রিভার ডেল্টাতে সমাধান হয়েছে, বা আপনার ইউরোপে আপনার এই যে কি বলে ভলগা এবং এইসব নদীগুলোর একটা সমাধান হয়েছে, সেখানে নিয়ে কিন্তু ডিসপিউট সেভাবে নাই। হ্যাঁ, কিন্তু এই টাইগ্রিস ইউফ্রেটিস নিয়ে, নাইল নিয়ে, আমাদের গ্যাঞ্জেস নিয়ে, হ্যাঁ আমাদের এখন যমুনা নদী নিয়েও সমস্যার কথা ভাবতে হচ্ছে আমাদেরকে। তো এইটা খুব আনফর্চুনেট পার্ট। এবং এইখানে গ্লোবাল গভর্নেন্স যদি খুব শক্তিশালী না হয়, তাইলে কিন্তু আমরা খুব বেশি কিছু অ্যাচিভ করতে পারবো না। যেভাবে আমাদের হয়তো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আছে, হয়তো এখানেও কিছু এনফোর্সিং না, সেটা আপনি বলি, আমি নাইলের কথা বলি। নাইলের কথা, এখানে ইজিপ্ট তো হচ্ছে একেবারে যেটাকে লোয়ার মোস্ট রিপারিয়ান কান্ট্রি, কিন্তু দেখবেন যে ইজিপ্ট অন্যদের উপরে প্রিভেল করছে। এমনকি এখন যে ইথিওপিয়াতে যে ড্যাম হচ্ছে সেটার ব্যাপারেও তারা যথেষ্ট বাধা দিচ্ছে, শক্তিশালী বাধা দিচ্ছে। বুট্রোস গালি ইজিপ্ট থেকে একসময় ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল ছিল, সে বলছে ইজিপ্টের জন্য সিকিউরিটির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পানি।
এটাকে আমাদেরকে সিকিউর করতে হবে। তো যেহেতু অন্য আপার রিপারিয়ান কান্ট্রিগুলো যেগুলো নাইল বেসিনে আছে সেগুলির চাইতে আপনার ইজিপ্ট মিলিটারিলি অনেক বেশি স্ট্রং, সেই কারণে ইজিপ্ট কিন্তু অন্যদের উপরে প্রিভেইল করতে পারছে। এখন এভরিথিং হ্যাজ এ কস্ট। আপনি একটা ভালো ইকোলজি চাচ্ছেন, ভালো এনভায়রনমেন্ট চাচ্ছেন, আপনার পানির অ্যাভেলেবিলিটি এনশিওর করতে চাচ্ছেন, এটার জন্য তো একভাবে না একভাবে একটা কস্ট পে করতে হবে। সেটা মিলিটারি মাইট অর্জন করার জন্যই হোক, বা ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক ক্যাম্পেইন করার জন্যই হোক, বা অন্য কোনোভাবেই হোক, সামথিং হ্যাজ টু বি ডান। Some currency has to be used one way or the other. আমরা আপনি কনজাম্পশনের কথা বলছিলেন, দ্যাট অলসো ব্রিংস মি টু আ কেস স্টাডি। আমাদের ল্যাটিন আমেরিকা যদি আমরা 1980s দেখি, যে কনজাম্পশন এবং কম্প্যাশন এটা যদি দুই জায়গায় পোলারাইজ হতে থাকে, তখন আসলে একটা মোরাল ইকোনমিক ক্রাইসিস হয়তো তৈরি হয়। সেইরকম কোনো সম্ভাবনা কি আপনি বাংলাদেশে প্রেডিক্ট করেন? আমরা কনজাম্পশনকে একটা অন্যভাবে চিন্তা করতে পারি, কনজাম্পশন টুডে এন্ড কনজাম্পশন টুমরো। আমি যদি ইফ আই কনজিউম প্রফিউজলি, একেবারে আনরেস্ট্রিক্টেড ভাবে কনজিউম করতে থাকি, তাহলে আই শ্যাল লিভ নাথিং ফর মাই ফিউচার জেনারেশন। এবং আমরা ইনইকুয়ালিটির কথা বলছি, যে ইনইকুয়ালিটি যেমন একটা যেটাকে বলা যায় ইন্টারস্পেশিয়াল ইনইকুয়ালিটি আছে একটা নির্দিষ্ট সময়, এটা একটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম। সেই ইনইকুয়ালিটি কিন্তু আবার অন্যভাবে আসতে পারে, ইন্টারজেনারেশনাল ইকুয়ালিটি, এবং এইটা রোধ করা খুব কঠিন। আবার সমাজের মধ্যেই একটা ইনবিল্ড মেকানিজম আছে, সেটা হচ্ছে আপনি দেখবেন প্রত্যেক পিতা তার সন্তানের জীবনটা কেমন হবে, তার মেয়ের জীবনটা কেমন হবে, প্রত্যেক মা সেটা চিন্তা করে। তার মানে দেয়ার ইজ এ কনসার্ন ফর দ্য ফিউচার জেনারেশন। আবার তার জেনারেশন আসলে সে তার পরবর্তী জেনারেশনের অবস্থা কী হবে সেটা চিন্তা করে। কাজে এখানে দুই দিকেই আছে। একদিকে হচ্ছে যে ভোগের তাড়নায় মানে তাড়িত হওয়া, আরেকটা হচ্ছে যে না, আমি কিছু ত্যাগ করব আমার সন্তানের জন্য, যেগুলো তাদের সঙ্গে আমার রক্তের সম্পর্ক আছে, তারা আমার প্রজনী, কাজেই তাদের জন্য আমি কিছু না কিছু করে যাব, করার চেষ্টা করব। তো আমি আবার এই ব্যাপারে একটু ব্যক্তিগতভাবে আমার বন্ধু বান্ধবদেরকে বলি যে আমাদের দায়িত্ব না মানে আমার সন্তানদের জন্য বিষয় সম্পত্তি রেখে যাওয়া। হ্যাঁ, তবে আমার একটা দায়িত্ব আছে, সে যাতে গুড লাইফ লিড করতে পারে, তাকে আমি বেস্ট অফ এডুকেশন দেওয়ার চেষ্টা করব। এবং আই হ্যাভ 3 daughters। আমার এই ব্যাপারে কোনো দুঃখ নেই যে আই ডোন্ট হ্যাভ এ সান, বাট অল 3 daughters দে আর ওয়েল প্লেসড এডুকেশনালি। বড় মেয়ে ইকোনমিক্সের MA, তার হাজব্যান্ড একজন বড় ইকোনমিস্ট। দ্বিতীয় মেয়ে সে ইকোনমিক্সের PhD, সেও আছে, শিক্ষকতার পেশাতে আছে, তার হাজব্যান্ড আর্কিটেক্ট। তৃতীয় মেয়ে সে লতে PhD। তো সেই দিক থেকে I have equipped them with the best of weapons to lead the life. And I should say, I have empowered my daughters. তো সেই দিক থেকে I have a satisfaction. তো আমার মনে হয় যে কনজাম্পশনের কথা বলছেন, এটা করতে গিয়ে তো নিঃসন্দেহে আমাকে অনেক কিছু ত্যাগ করতে হয়েছে। এখন আমার বাড়ি জোড়া দেখবেন বইপত্র আছে, তো এটাও এক ধরনের কনজাম্পশন, কিন্তু ভেরি ডিফারেন্ট টাইপ অফ কনজাম্পশন। হ্যাঁ, খুব ভালো খাওয়া দাওয়ার জন্য, ভালো পরিধানের জন্য নয়, এক্সপেন্ডিচারটা সেই দিকে না। কিন্তু এর ফলে যেটা হয়েছে, আমার বাড়িতে আমার পরিবারে একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে যে না, লেখাপড়ার একটা গুরুত্ব আছে, লার্নিংয়ের একটা গুরুত্ব আছে, নলেজের একটা গুরুত্ব আছে। তো সেটা হচ্ছে এইখানেও কিন্তু আমার মনে হয় পরিবারের ক্ষেত্রে, আমাদের ফ্যামিলি লাইফের ক্ষেত্রে আমাদের যে এথিক্স এন্ড মরালিটির প্রশ্ন যেটা আসছেন সেটা চিন্তা করতে হবে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কথা, যে করি তোর প্রভুর দেওয়া, সে করি তুই নিঃশ্রে হেসে, যেখানে তোর সীমা রেখা সেখানে তুই দাঁড়াস এসে। আবার কোরআনে আছে যে সীমা লঙ্ঘন করিও না। হ্যাঁ, তা আমরা যদি সীমা লঙ্ঘন না করি তাহলে কিন্তু আমরা ইকোলজিকে রক্ষা করতে পারি। আমরা যদি সীমা লঙ্ঘন না করি তাহলে আমরা ইকোনমিকে আরো প্রসপারাস করতে পারি। এবং আমাদেরকে এখন
এই কনজিউমারিস্ট ইকোনমির পরিবর্তে চিন্তা করতে হবে যে উই হ্যাভ এনাফ, ইকোনমিক্স অফ এনাফ আমাদেরকে চিন্তা করতে হবে। যা পেয়েছি তাতে একটু সন্তুষ্ট হওয়ার চেষ্টা করে। এখন প্রশ্ন করতে পারেন, যদি আরো ওয়েলথ বাড়ানোর তাড়না না থাকে তাহলে সমাজ কি করে? এই আর্গুমেন্টও ইকোনমিক্সের মধ্যে আছে। হ্যাঁ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে সবকিছুর ওয়েলফেয়ার কস্ট কি সেটা চিন্তা করা দরকার। আপনি এডুকেশনের কথা বলছিলেন, আপনি আপব্রিঙ্গিং এর কথা বলছিলেন। সো দ্যাট ব্রিংস মি টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আমাদের এখনকার সোসাইটিতে দেখা যাচ্ছে যে সুপারফিশিয়াল পলিসি, সুপারফিশিয়াল বক্তব্যকে সেলিব্রেট করা হচ্ছে, এবং একটা ডিকে অফ ইন্টেলেকচুয়ালিজম যদি আমরা বলি, সেটা আমাদের ইয়াং জেনারেশন বা আমাদের ইভেন যদি আমরা বিভিন্ন সভা, সেমিনার, রাউন্ড টেবিল বা টক শোতে দেখি, আমরা দেখবো একই টপিক নিয়ে খুব সুপারফিশিয়াল লেভেলে আলাপ হচ্ছে। সমাজের পলিসিগত বা রুট কজগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না, কনসেপচুয়াল ডিবেটগুলো হচ্ছে না। এই ক্ষেত্রে ইন্টেলেকচুয়ালিজমটাকে আমরা কিভাবে রিভাইভ করব? দেখুন, সমস্যাটা হলো অ্যাগেইন আমি বলবো যে পড়ার অভ্যাস। এখন সমাজ থেকে পড়ার অভ্যাসটা চলে গেছে, বিশেষ করে প্রিন্টেড ম্যাটেরিয়াল পড়ার অভ্যাস। ইলেকট্রনিক ম্যাটেরিয়ালস হয়তো অনেকে ব্রাউজ করে দেখে, কিন্তু ওটাতে ঠিক গভীরে প্রবেশ করা হয় না। আরেকটা হচ্ছে, আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে আমার আত্মজীবনীতে লিখেছি, যে কাইন্ড অফ টিচার্স আমি পেয়েছি, যে কোয়ালিটি অফ টিচার্স আমি পেয়েছি আমার স্কুল জীবনে, আমার কলেজ জীবনে, আমার বিশ্ববিদ্যালয় জীবনে, এই বাংলাদেশে, এই তৎকালীন ইস্ট পাকিস্তানে, সেটা নিঃসন্দেহে বিশ্বের অন্য যে কোনো দেশের সঙ্গে তুলনীয় ছিল। আমাদের স্কুলে ইতিহাসের শিক্ষক ছিলেন, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের উপর উনি পড়াচ্ছেন, সিন্ধু সভ্যতা। তো বলছেন, উনি ক্লাসে তো লেকচার দিলেন, পড়ালেন, সবকিছু বললেন, তারপর বললেন এর সম্পর্কে আরো যদি ভালো জানতে চাও তোমরা জওহরলাল নেহেরু ডিসকভারি অফ ইন্ডিয়াটা পড়ো, অথবা স্যার মর্টিমর হুইলার যিনি প্রথম ওখানে এক্সকাভেশন করেছেন তার একটা বই আছে, সেই বইটা পড়ো, অথবা বাঙালি আরেকজন এক্সকাভেশনে গিয়েছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তার বইটা পড়ো। এবং সামহাউ অর আদার উনি আমাদেরকে ইন্সপায়ার করতে পেরেছিলেন। বাংলা সাহিত্যের শিক্ষক, তিনি শুধু একটা গদ্যের পিস পড়িয়েই শেষ করে দেন নাই, একটা কবিতা পড়িয়েই শেষ করে দেন নাই। সেই কবির জীবন, সেই কবি কিভাবে কবি হিসেবে গড়ে উঠলেন, সাহিত্যে তার কি অবদান, এবং সাহিত্যের যে নানান রকম স্কুলস আছে, সেই স্কুলের মধ্যে তিনি কোন স্কুলে বিলং করতেন, সেটা সামগ্রিকভাবে রবীন্দ্রনাথের সাহিত্য সম্পর্কে জানো, নজরুল সম্পর্কেও একইভাবে জানা। তখন জসিমউদ্দিনের উপর কোনো বই ছিল না, একটা মাত্র বই ছিল আমিনুল ইসলামের লেখা, সেই বই আমরা পড়েছি। ওই একটা মাত্র বই জসিমউদ্দিনের উপর গবেষণা করে লেখা, তার সাহিত্য অবদান, সাহিত্য কৃতির উপরে। বিশ্ববিদ্যালয়ে এসে ডিপার্টমেন্টে আমরা 3 জন হার্ভার্ডের পিএইচডি পেয়েছি, তারপর শিকাগোর পিএইচডি পেয়েছি। ফলে একটা অন্য ধরনের পরিবেশ। আর তারা যেটা পড়াতেন, ইকোনমিক্স পড়াতে গিয়ে ফিলোসফিটাকে তারা কি বলে অবহেলা করেন নাই, এবং ইকোনমিক্সের সঙ্গে ফিলোসফি কিভাবে লিঙ্কড আপ, ফিলোসফিক্যাল থিঙ্কিং এর সঙ্গে ইকোনমিক থিঙ্কিং কিভাবে লিঙ্কড আপ, সেইগুলো কিন্তু তারা বলার চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছে। এখন কিন্তু বিশ্ববিদ্যালয়ে সেটা পাবেন না। এইখানে হলো প্রবলেম। সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল বা ভার্সাটাইল নলেজের সঙ্গে আমাদের যে পরিচয়, আমাদের যে এনকাউন্টার, সেটা তৈরি করে দিয়েছিলেন শিক্ষকরা। তারা পুরোটাই যে আমার মাথায় মনে ঢুকিয়ে দিয়েছেন তা না, কিন্তু দে ইন্সপায়ার্ড আস। এইটাই আমাদেরকে শিখতে এবং জানতে, চিন্তা করতে শিখিয়েছে। সবচেয়ে বড় কথা হলো আমরা শিখেছি হাউ টু আস্ক এ পার্টিনেন্ট কোশ্চেন। হ্যাঁ, সক্রেটিস যেটা বলছে। তো জানাটাই সব কথা, সবকিছুর উত্তর আমার কাছে নাই, কিন্তু সবকিছু সম্পর্কে প্রশ্ন যদি সঠিকভাবে আমি করতে পারি, তাহলে একদিন না একদিন আমার কিছুটা শেখা এবং জানা হবে। আমরা হয়তো অনেক গ্র্যাজুয়েটস প্রডিউস করছি, কিন্তু থিঙ্কার্স প্রডিউস করতে পারছি না। একেবারেই না, একেবারেই না। অনেক এগুলো ইন্টেলেকচুয়াল তো আমাদের দেশে নাই, যা আছে ইন্টেলেক্ট ওয়ার্কার আছে। হ্যাঁ, তারপরে আপনি যে গ্র্যাজুয়েটের কথা বলছেন, হ্যাঁ গ্র্যাজুয়েট, কিন্তু তাদের মধ্যে কোনো মগজে কোনো চিন্তা ভাবনা সেভাবে নাই। হয়তো এই জিনিসগুলোকে ফিক্স করতে গেলে আমাদের কিছু লং টার্ম পলিসি করতে হবে। এডুকেশন ইজ নট সামথিং ব্যাপার না, শর্ট টার্ম না। তো সেক্ষেত্রে আমার আপনার কাছে একটা প্রশ্ন। আপনি লাইক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ডিসক্রাইব করেছিলেন অ্যাজ এ নেশন বিল্ডার। আই থিঙ্ক
রেফার টু দ্যাট পার্টিকুলার পয়েন্ট যে আসলে আমাদের এখন নেশন বিল্ডিং করতে হবে এবং নেশন বিল্ডার্সদেরকে, ভবিষ্যৎ জেনারেশনের নেশন বিল্ডার্সদেরকে তৈরি করতে হবে, যারা আমাদের থিঙ্কার্স হবে, যারা আমাদের ডুয়ার্স হবে। তো সে অ্যাসপেক্টে শুধুমাত্র পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্টের ক্ষেত্রে, নেশন বিল্ডিং এর ক্ষেত্রে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর কি কি অ্যাসপেক্ট আপনি মনে করেন যে মডেলগুলা এখন হয়তো আমরা কিছু রেলেভেন্সি বা রেপ্লিকেট করতে পারি? জিয়াউর রহমানের যে চিন্তা ভাবনা যেটা ছিল, উনি খুব তরুণ বয়সে দেশের দায়িত্ব পেয়েছেন, কিন্তু তরুণ বয়সে হলেও তার মধ্যে একটা প্রচন্ড ধরনের ম্যাচিওরিটি আমরা লক্ষ্য করেছি। এবং এই ম্যাচিওরিটির মধ্যে একটা বড় জিনিস হচ্ছে, যেটা আমি লিখেছি, ছোট্ট একটা লেখা, জিয়া দি নেশন বিল্ডার। সেইখানে যে একটা নেশন বিল্ডার কখন হয়, দেয়ার আর মেনি ফ্র্যাগমেন্টস অফ দি নেশন, টুকরো টুকরো হয়ে আছে যেটা, সেটাকে আবার এক জায়গায় নিয়ে আসার একটা চেষ্টা করা। জিয়াউর রহমান সেই কাজটা করেছিলেন, যে ন্যাশনাল ইউনিটি দরকার, সভরেন্টি রক্ষা করতে গেলে ন্যাশনাল ইউনিটি দরকার। দ্বিতীয়ত হচ্ছে উনি যেটা করেছেন, সমাজের যে বিভিন্ন অংশগুলো রয়েছে, নারী, শিশু, পঙ্গু, এই সব ধরনের কৃষক, এই সব ধরনের মানুষকে যা তার ভূমিকায় তাকে আরো এগিয়ে আসা, আরো অগ্রসর হওয়া, আরো অ্যাডভান্স করা, সেগুলো কিন্তু তিনি ভেবেছেন, চিন্তা করেছেন। তিনি যখন মহিলা পুলিশ চালু করেন, তখন বঙ্গভবনে গিয়ে মৌলানা সাহেবরা বললেন যে আপনি কি করেছেন, একটা ইসলাম বিরোধী কাজ করেছেন, মেয়েদেরকে পুলিশের পোশাক পরিয়ে রাস্তায় ট্রাফিক ডিউটি করার জন্য নামিয়ে দিয়েছেন। তখন তিনি আর কিছু বলেন নাই, শুধু বলেছেন, আমাকে বলেন তো, যাদের খাবার জোগাড় নাই, এই মেয়েগুলোর, তাদের খাবার জোগাড় আপনারা কিভাবে করবেন? এই জবাবটা উনি দিয়েছিলেন। এবং এটা জবাবটা শোনার পরে ওই মোল্লারা মোটামুটি চুপ হয়ে গেছিল। তারপরে তো উনি এই আপনার ছাত্রদেরকে, যুবকদেরকে, সবাইকে, তার নামে সব সমালোচনা হয় যে উনি হিজবুল বাহারে ছাত্রদেরকে নিয়ে গেছেন তাদেরকে পলিউট করার জন্য। হ্যাঁ, কিন্তু সেটা উনি করেছিলেন যে সমুদ্রের বিশালতা এই ছেলেরা দেখে বুঝুক যে বাংলাদেশের যে অপার সম্ভাবনা আছে এই সমুদ্র সম্পদকে কেন্দ্র করে। আর তিনি যাদেরকে নিয়ে গিয়েছিলেন, এটা কোনো দলবাজির দৃষ্টিতে নেন নাই। উনি দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছেন স্কুল কলেজ থেকে যেন সেরা ছাত্রগুলিকে পাঠানো হয়। এবং সেই হিজবুল বাহারে বসে বসে উনি ছাত্রদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন, ছাত্রীদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন, কথা বলেছেন, নানা সমস্যার কথা আলোচনা করেছেন, তাদের কাছ থেকে কথা শুনেছেন। তো একজন রাষ্ট্রনায়ককে শুধু বক্তৃতা দিলেই হবে না, তাকে কথা শুনতেও প্রস্তুত থাকতে হবে। অ্যান্ড হি ওয়াজ অলসো এ ভেরি গুড লিসেনার। হ্যাঁ, উনি শুনতেন, এবং শুনতেন বলেই উনি অনেক কিছু করতে পেরেছেন, যেটা তার ভাবনার মধ্যে ছিল না, বা যেটা তার উপলব্ধির মধ্যে ছিল না, সেটাও তিনি উপলব্ধির মধ্যে পেয়ে গেছেন এই তার শোনার অভ্যাসের জন্য। এবং তিনি যে অ্যাডভাইজার্স পুল তৈরি করেছিলেন, এরা তো ওই সময়ের সমাজে, ওই সময়ের বাংলাদেশের দে আর দি বেস্ট সানস অফ দি সয়েল। সেই রকম চেষ্টা তো এখন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দেখি না। হ্যাঁ, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে যেটা দেখি, লেখাপড়া জানলেও আতেল, ওরা আর এদের দ্বারা কিছু হবে না, ওরা রাজনীতির বাস্তবতা বোঝে না। হ্যাঁ হ্যাঁ, এদের পক্ষে তো আর ভোট আনা সম্ভব না, এই ধরনের একটা। কিন্তু শেষ বিচারে রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র গঠনে, জাতি গঠনে আপনার চিন্তার তো কোনো বিকল্প নাই। এক জায়গায় না এক জায়গায় বসে একটা চিন্তা ভাবনা করতেই হবে। ওনার একটি পলিসি যেমন ছিল ডিসেন্ট্রালাইজেশন, আমরা এতক্ষণ যে আলাপ করলাম আরবান ইকোনমি, আই থিঙ্ক এই অ্যাসপেক্টটা তো আমরা এখনো অ্যাচিভ করতে পারি না। এটা তো আমরা চিন্তাও করি না, এবং এটা হলে নানান রকম রেজিস্ট্যান্স হয়। এখনো ঢাকা কেন্দ্রিক সব ব্যবস্থা রয়ে গেছে, এবং এটাকে ঢাকার থেকে একটু বাইরে ছড়াতে আমরা চাই না। আর এইটার মধ্যে এমন একটা ভিশাস সিচুয়েশন তৈরি হয়ে গেছে যে আপনি চাইলেও খুব সহজে করতে পারবেন না। গুলার মিডলের একটা কথা আছে, সেটা হচ্ছে যে ব্যাকওয়াশ ইফেক্ট অ্যান্ড স্প্রেড ইফেক্ট। তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে, ব্যাকওয়াশ ইফেক্টটা হচ্ছে অত্যন্ত প্রবল। অর্থাৎ ঢাকা আপনার রাজশাহীর, সিলেটের, নোয়াখালীর, বরিশালের, খুলনার সব প্রতিভাগুলোকে, সব মেরিটগুলোকে, সব বেটার ব্রেইনসগুলোকে সব টেনে ঢাকাতে নিয়ে আসছে। কিন্তু আরেকটা ইম্প্যাক্ট এখান থেকে তৈরি হইতে পারত, সেটা হলো
যে লোক ঢাকাতে এইরকম একটা ভালো হসপিটাল চলছে, ওই রকম দৃষ্টান্তকে সামনে রেখে আমরা রাজশাহীতে এরকম একটা ভালো জিনিস করবো। আনফর্চুনেটলি এখনো আমাদের সমাজে আপনার ব্যাকওয়াশ এফেক্টের চাইতে স্প্রেড এফেক্টের অনেক বেশি দুর্বল। হ্যাঁ, তো ইউরোপের ডেভেলপমেন্টের কথা বলতে গিয়ে আরবান ইন্ডাস্ট্রিয়াল ইম্প্যাক্টের কথা বলা হতো একসময়। তো শহরকে দেখে গ্রামের মানুষও শহরের মতো অ্যামেনিটিস অফ লাইফ কিভাবে এনজয় করতে পারে এবং সেটা ডিসিপ্লিন ওয়েতে কিভাবে করতে পারে এবং উইথ সার্টেন কন্ডিশনস অ্যান্ড নর্মস তারা কিভাবে করতে পারে সেগুলো তারা করেছে। আমরা তো কিছু শিখতে চাই না, আমরা তো কিছু বুঝতে চাই না। সেটা জাতি হিসাবে বোধহয় সামগ্রিকভাবে আমাদের একটা দীনতা, পভার্টি রয়ে গেছে। থ্যাংক ইউ। আমার শেষ কোয়েশ্চেন আপনার কাছে, আপনি আপনার যে বই আমার জীবন আমার সংগ্রাম, আপনি নতুন আরেকটি ভার্সন প্রডিউস করেছেন বা রিসেন্টলি পাবলিশ হয়েছে। যদি আপনাকে এটা আমি জানতে চাই যে যদি ভবিষ্যতে আরেকটি ভার্সন সম্ভাবনা থাকে আপনার সেটাকে পাবলিশ করার, আপনি কি মনে করেন যে কোন দুটো ওয়ারি আপনাকে সবচেয়ে বেশি বা কোন দুটো সমস্যা আপনি মনে করেন যে সবচেয়ে বেশি অ্যাড্রেস করা উচিত এবং কোন দুটো সম্ভাবনা আপনি বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বেশি দেখেন? আমার একটা এই ওয়ারিটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাটা, এডুকেশন সিস্টেমটা একেবারে ইট ইজ গোয়িং ডাউন দি ড্রেন, এটা নর্দমায় চলে গেছে। এইটাকে রেস্কিউ করতে হবে, এটাকে উদ্ধার করতে হবে এবং সেই জন্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে। আমি মনে করি বিল্ডিং স্ট্রাকচার, এমনকি লাইব্রেরি, ল্যাবরেটরি, সেগুলোর চাইতেও সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, ওগুলি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কি ইনপুট হচ্ছে টিচার। বাংলাদেশে সবই আছে, ভালো টিচার নেই। সেটা প্রাইমারি লেভেলও এই কথা সত্য, সেকেন্ডারি লেভেলও এটা সত্য, টার্সিয়ারি লেভেলও এটা সত্য। কাজেই কিভাবে আমরা গুড টিচার্স তৈরি করতে পারি, একেবারে আমাদের মানে একটা অবজেক্টিভ থাকবে যে কিছু লোককে, কিছু প্রতিভাবান লোককে টার্গেট করে, ইনডিউসমেন্ট দিয়ে, উৎসাহিত করে, মরালি বুস্ট আপ করে যে তোমরা টিচিং পেশায় আসো। আমাদের গভর্নমেন্টের পে স্কেলে সবচেয়ে কম তো হলো টিচার। কাজে টিচিং পেশাটাকেও অ্যাট্রাকটিভ করতে হবে। হ্যাঁ, তবে আবার তার পাশাপাশি আরেকটা মরাল অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে শিক্ষক হলেই সব আরাম আয়েশ আমি ভোগ করব, এটা হতে পারে না। শিক্ষকতার জীবনের মধ্যে একটা ডেডিকেশন থাকে। হ্যাঁ, বিদ্যাসাগরের একটা কথা আছে, হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি বলছেন, ধন চাহত তাহা হইলে এই পথে আসিও না, মান চাহত তাহা হইলে এই পথে আসিও, তিন কিড়ি বৃক্ষের পত্র ভক্ষণ করো তো জীবন ধারণ করিতে চাও, তাহা হইলে এই পথে আসিও। তো যারা ধনাগমের চিন্তা করে তাদের তো টিচার হওয়া ঠিক না, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সত্যিকারভাবে অনেস্টলি সত্যিকার শিক্ষক যারা ভালো কাজ করছেন, যারা তাদেরকে সম্মানিত করা, তাদের অবদানটা জাতির কাছে তুলে ধরা, তাদেরকে নিয়ে আসর করা, হ্যাঁ, মিডিয়াতে তাদেরকে নিয়ে ফোকাস করা, এইগুলো কিন্তু আপনাদের করতে হবে। সম্মানেও যে একটা ভ্যালু আছে, অর্জন আছে, এইটা তার উপলব্ধির জগতে নিয়ে আসতে হবে। তারাই তো আসলে নেশন বিল্ডার্স। তারাই নেশন বিল্ডার রিয়েল সেন্সে। যে আমরা বলি, যেমন কথা আছে, আমাকে একজন ভালো মা দাও, তাহলে আমরা একটা ভালো জাতি উপহার দিতে পারবো। একইভাবে বলা যায়, ভালো শিক্ষক দাও, তাইলে আমি ভালো জাতি উপহার দিতে পারবো। তারপরেও বলা যায়, ভালো বই লেখো, তাতেও আমরা একটা ভালো জাতি উপহার দিতে পারি। আমাদের টেক্সট বুকগুলো তো সেভাবে উন্নত না, বা সেইভাবে জ্ঞান অর্জনের জন্য বা ভালো শিক্ষার জন্য আমার মনে হয় না এগুলি কোনো উপযুক্ত ভূমিকা পালন করছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি অনেকক্ষণ সময় দিলেন, আমরা অনেক কিছু জানতে পারলাম। আমাদের ইকোনমি থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, এডুকেশন সেক্টরে আপনার সাজেশন। আবারও ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।